আমাদের রাজ্যের একটি উচ্চতর প্রতিষ্ঠান, সেখানে শিক্ষা দান করেন। এটা ডেইলি লেবার, তারাও 700 টাকা পান, কিন্তু সেই দিক থেকে এটা 500 টাকা তাদের দেওয়া হয়, এটা খুবই কম এবং তাদের জন্য এটা প্রায় লজ্জাজনক বটেও। সেজন্য তাকে দ্বিগুণ করার প্রয়োজনীয়তা সেখানে রয়েছে। দ্বিতীয়ত, এর সঙ্গে যারা এই পার্ট টাইমের মধ্যে পড়ছেন তাদের মধ্যে ন্যাট, স্ল্যাট, স্যাট, পিএইচডি এরা সেখানের মধ্যে এর মধ্যে পাঠদান করছেন। অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তারা এই ডিগ্রিগুলো অর্জন করেছেন এবং লেখাপড়া করেন। সাপ্লিমেন্টারি সবাই ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, সেখানেও দেখা গেছে এদেরকে জুনিয়র লেকচার হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের 30-35 হাজার টাকা ফিক্সড নিয়োগ করা হয়েছে। কাজে এর সঙ্গে আমার এটাও দাবি যে নেট, স্ল্যাট, স্যাট, পিএইচডি যারা, তাদেরকে ফিক্সড পেতে অন্তত সেখানের মধ্যে তাদের স্যালারি সেখানের মধ্যে দেওয়া হোক এবং বাকিদের 500 টাকা পরিবর্তে তার দ্বিগুণ সেখানে করা হোক। বর্তমানে আমাদের যে 6টি সাধারণ ডিগ্রি কলেজে মাস্টার ডিগ্রি চালু আছে এবং এগুলো হচ্ছে এমবিবি কলেজ আগরতলা, উমেন্স কলেজ আগরতলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিলোনিয়া, নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর, সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর। এখন এখানে 12 জন পার্ট টাইম শিক্ষক যেটা আপনি বলেছেন, সেখানে আমাদের 30,000 টাকা মাসিক বেতন কিন্তু আমরা ধার্য করেছি। আর বাকি যেটা আপনি বললেন সেটা আমি যদি দপ্তরের কাছে প্রপারলি প্রপার চ্যানেল যদি আসে, ব্যাপারটা বিবেচনা করব। পরবর্তী প্রশ্ন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এডুকেশন মিনিস্টার, হায়ার এডুকেশন কাম or the chief minister মহোদয় কি বলবেন, what is the subject and college specific strength of guest faculty in the degree college of Tripura? কারণ এখন পার্ট টাইম কেনা গেস্ট লেকচারার হয়ে গেছে। আপনি let me finish your question is not related. How many teachers have been recruited? পরবর্তী প্রশ্ন এনেছেন শ্রী চিত্তরঞ্জন দেব বর্মন মহোদয়। চিত্রবাবু বলুন। মাননীয় অধ্যক্ষ, admitted start question number 35. Start question number 35. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহোদয়ের কোশ্চেন নাম্বার 1, Is there any plan to establish a government degree college at Ambassa? Answer: as of now, Higher Education Department has no plan to establish a government degree college at Ambassa under the government of Tripura. Question number 2, if yes, when will it be established? Answer: no question arises as per reply number question number 1. এটা কি জিনিস? এটা একটা দিয়ে না, চিত্রবাবু আপনি সাপ্লিমেন্টারি করবেন? হ্যাঁ, বলুন। আমার সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে। আমার চিত্রবাবু কন্টিনিউ। আমার সাপ্লিমেন্টারি কোশ্চেন হচ্ছে, Ambassa is also headquarter of Dholai district. আপনি বলেন চিত্রবাবু, আপনার সাপ্লিমেন্টারি বলুন। Ambassa, all of us know that Ambassa is district headquarter of Dholai district, and also Ambassa itself is also sub-divisional headquarter. এখানে এখন পর্যন্ত
একটি কলেজও নেই। এখানকার প্রায় মোর দেন 80,000 পপুলেশন আছে। যারা কলেজে যদি পড়তে হয় তাদেরকে কমলপুরে যেতে হবে প্রায় মোর দেন 36 কিলোমিটার। যদি লংট্রাই ভ্যালিতে যেতে হয়, যেখানে একটা কলেজ আছে, মোর দেন 35 কিলোমিটার। আর যদি গন্ডাছড়াতে যেতে হয় তাহলে ইট ইজ মোর দেন 55 কিলোমিটার। তো এই অবস্থায় ধলাই জেলাতে মানে আমবাসাতে একটা কলেজের প্রয়োজন অবশ্যই আছে, এবং আমি আশা করি প্রশাসন, ত্রিপুরা সরকার এই যে অবস্থাটা, এটা নিয়ে একটা কিনা বলে অ্যাটলিস্ট আগামী অর্থ বছরে হোক বা যে সময় সম্ভব হয় একটা সরকারি মহাবিদ্যালয় স্থাপনের জন্য অবশ্যই উদ্যোগ নেওয়া হোক। সাপ্লিমেন্টারি স্যার, একসাথে সেম থিং আমার করবুক বিধানসভা এবং করবুক সাব ডিভিশনের মধ্যে যে কলেজের যে ব্যাপারটা নিয়ে, যে বিষয়টা নিয়ে আমি উল্লেখ করেছি, সেটা দীর্ঘদিনের দাবি ছিল, পাবলিকের দীর্ঘদিনের দাবি, এবং সেটা দিলেন চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়, উনিও আশ্বাস দিয়ে গিয়েছিলেন। তো সেটা আমরা দীর্ঘদিন অপেক্ষায় আছি, এবং আমাদের করবুক থেকে এসে অমরপুরে এবং উদয়পুর কলেজে অ্যাডমিশন নিতে হয়, তাতে আমাদের করবুকের যে স্টুডেন্ট সেখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের ওইখানে পাওয়া যায় না, যে যতটুকু সম্ভব সেই অনুসারে আমরা অনেকটা জায়গায় গতবারে 2 জনের মানে অ্যাডমিশন না হওয়াতে তো তাদের পড়াশোনাতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো আমি আমার একটা প্রশ্ন এখানে, তো আগামী দিনে করবুকে যেন যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অতি সত্বর দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবেন। থ্যাংক ইউ। Just half a minute. No, sir. 20 সেকেন্ড। স্যার, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি জানতে চাই যে প্রতিটা কনস্টিটুয়েন্সিতে একটা ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের যে ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টে 3টা মহাবিদ্যালয় আছে আমাদের। একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ কমলপুর, একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ লংতাল এলটি ভ্যালি, একটা জেনারেল ডিগ্রি কলেজ গন্ডাছড়া। এখন এখানে আমরা 2024-25 একাডেমিক সেশনে দেখতে পেয়েছি যে ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স যেটা কমলপুরে হয়েছে, সেখানে 1379 মানে সিট আছে ওখানে, তার মধ্যে মাত্র 1119 জন স্টুডেন্ট এডমিশন নিয়েছে। সেই জিডিসি লংতাই এলটি ভ্যালিতেও 660 জন ওখানে আসন সংখ্যা, সেখানে 406 জন এডমিশন নিয়েছে। সিমিলারলি গন্ডা পয়সাতেও 630 জন এখানে আসন সংখ্যা, সেখানে এডমিশন নিয়েছে 293। তাহলে এখানে প্রায় দেখা যাচ্ছে যে 850-এর মতো ভ্যাকেন্সি সেখানে রয়েছে। তো এটা হচ্ছে মানে ওখানকার অবস্থা। কাজেই আমার মনে হয় যে মাননীয় বিধায়ক যে এখানে দাবি রেখেছেন আরেকটা ওখানে কলেজ করার জন্য, সেটা আমরা আস্তে আস্তে করে দেখবো। যদি সেখানে আমরা রিভিউ করে প্রয়োজন হয় সেটা নিশ্চয়ই আমরা করব। আর যেটা আমাদের আরেকজন বিধায়ক বললেন যে সব জায়গায় আমরা চেষ্টা করছি, সব জায়গায় যাতে প্রতিটা বিধানসভায় যাতে কলেজ হয়, প্রয়োজন ভিত্তিকে আমরা নিশ্চয়ই করব। আমাদের মাননীয় বিধায়ক গোপালবাবুও বলেছেন
সেটাও আমরা চিন্তা করবো স্তর পরিষদে। No, 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 no. Already she supplemented. No. আমি ডিক্লেয়ার গোপাল বাবু, আপনি সিনিয়র মেম্বার না, আমি অলরেডি ডিক্লেয়ার করেছি 3-4 বেশি অ্যালাউ হবে না। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী বিশ্বজিৎ কলেজ, বলা যায়। স্যার আমি আমার সাপ্লিমেন্টারি না, আমার Start question number 40. বলুন, My admitted, start question number 40. বলুন। Start question number 40. কোশ্চেন নাম্বার 40. মাননীয় অধ্যক্ষ মহোদয়, will be able to answer, the minister concerned ministry will able to answer. Question যেহেতু আছে, আপনি প্রশ্নটা কইরা উত্তরটা না দিয়ে জাস্ট প্রশ্ন নম্বর 1 এর উত্তরে, প্রশ্ন নম্বর 2 এর উত্তরে, তাহলে দেন আমরা সাপ্লিমেন্টারি করতে পারবো। বিরোধী দল নেতা মিটিংয়ে গিয়েছিল, আমরা রুলস কমিটির একটা মিটিং করেছি। এটা সিস্টেমটা আগামী, এবং আমাদের হাউস থেকে সর্বদলে একটা টিম, শব্দ মানে অপোজিশন রুলিং একটা টিম যাবে এবং সেক্রেটারি অ্যাসেম্বলি। ওই সময় যখন সিস্টেমটা চালু হবে, এখন সিস্টেমটা আমরা চেঞ্জ করতে চাই না। এটা মিটিং হয়েছে, এর মধ্যে যাবে প্লিজ। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কলের যে প্রশ্ন নম্বর 1, ইহা কি সত্য যে জম্পুইজলা মহকুমাতে সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে? উত্তর, ইহা সত্য। জম্পুইজলা মহকুমাতে সাব ডিভিশনাল, মানে এখানে সাব জুডিশিয়াল উনি প্রশ্ন করেছেন, এটা হবে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি হয়ে থাকে তো কবে নাগাদ চালু করা হবে বলে আশা করা যায়? উত্তর, প্রয়োজনীয় জমি এবং জায়গা বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেই বিষয় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিষয়ে তেলিয়ামুড়াতে সাব ডিভিশনাল জুডিশিয়াল কোর্ট জমি দেওয়া হয়েছে। টেম্পোরারি যে কনস্ট্রাকশন গুলো ছিল সেগুলি মাননীয় উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রিনোভেশন করা হয়েছে, কোর্ট রুম বানানো হয়েছে এবং এমনকি কয়েদিদের রাখার ব্যবস্থা সেটাও করা হয়েছে। এভরিথিং ওয়াজ রেডি, ইজ রেডি, বাট কবে নাগাদ চালু হবে আমরা বুঝতে পারছি না। মাননীয় অনারেবল জাস্টিস অমরনাথ গৌড় সেখানে ফাউন্ডেশন স্টোনও লে করে এসেছিলেন, কিন্তু প্রায় 2 বছরের উপর হয়ে গেছে, এখন অবধি কোর্ট চালু হয়নি। তো মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আইন দপ্তরেরও ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার কাছে আমার বিনম্র আবেদন যে তেলিয়ামুড়া সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কবে নাগাদ চালু হবে সেটা যদি তিনি আমাদেরকে আশ্বস্ত করেন, তেলিয়ামুড়া মহকুমাবাসীর পক্ষে অত্যন্ত গৌরবের হবে। ধন্যবাদ। Supplementary, sir. Actually, জম্পুইজলা সাব ডিভিশনের আমি লাস্ট 2023 ওই বাজেটে দেখেছিলাম যে জম্পুইজলা সাব ডিভিশনে যে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাজেট দেখেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি 2 বছর অতিক্রান্ত হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি জম্পুইজলাবাসীর ডিমান্ডের জন্যই তো আজকে অনেক 2-3টা জায়গাটা দেখা হয়েছে। তো কাইন্ডলি প্লিজ এটা অতি সত্বর করলে আমাদের ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এনেছেন শ্রী নির্মল বিশ্বাস মহোদয়। উনি রিপ্লাই চাননি, উনি ধন্যবাদ জানাবেন। নির্মল বাবু, মাননীয় বিধায়িকা এবং আমাদের যে প্রশ্ন এখানে করেছেন তেলিয়ামুড়ার বিষয়ে, সেখানে এই বিষয়ে আমি অলরেডি আমি অবগত আছি, বিষয়টা আমি দেখব। এবং এখানে মানে পোস্টিং যদি দিয়ে দেয়, আমার সাথে কথা হয়েছে, অফিসারদের পোস্টিং দিলেই সেই কোর্ট চালু হবে। নির্মল বাবু, স্যার আমার কোয়েশ্চেন নাম্বার 42। মাননীয়
মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, ওনার প্রশ্ন 1, ইহা কি সত্য রাজ্য সরকার পিপিপি মডেলে রাজ্যে নতুন কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে? উত্তর, পিপিপি মডেলে রাজ্যে নতুন কোনো কলেজ স্থাপনের পরিকল্পনা বর্তমানে দপ্তরের কাছে নেই। প্রশ্ন 2, সত্য হলে পিপিপি মডেলে কতটি কলেজ চালু করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে। সাপ্লিমেন্টারি স্যার, রাজ্য সরকারের পিপিপি মডেলে আমাদের রাজ্যের 9টি কলেজ চালু করার একটা সিদ্ধান্ত ছিল। সম্ভবত 19-20 অর্থ বছরে 2021 সালে এই বিষয়ে একটা প্রশ্ন এসেছিল। সেখানে উত্তর ছিল যে আমাদের রাজ্যে পিপিপি মডেলে রাজ্যের 9টি স্থানে মহাবিদ্যালয় পুরা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুরাতন আগরতলা, জিরানিয়া, কাকরাবন, কদমতলা, পানিসাগর, করবুক, সালেমা, আমবাসা এবং কুমলুক। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে নিয়েছে। সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কলেজগুলি চালু করা হবে বলে আশা করা যায়। এই উত্তরটা ছিল তার দপ্তরের পক্ষ থেকে। তাই আমি জানতে চাইছি যে এই মুহূর্তে যে এই গত 5-6 বছরের মধ্যে সরকার এই সিদ্ধান্ত মোতাবেক কয়টা কলেজ তৈরি করেছে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে 2020 ইংরেজি জুলাই মাসে রিকোয়েস্ট ফর প্রপোজাল RFP, এটা আমাদের উচ্চশিক্ষার দপ্তর থেকে তা আহ্বান রেখেছিল এবং সেগুলো আপনি যেটা বললেন 9টা, এখানে আমাদের 5টি স্থানের জন্য আহ্বান করা হয়েছে। সেগুলো হচ্ছে আপনার পানিসাগর, আপনি অবশ্য মেনশন করেছেন, কদমতলা, কাকরাবন, পুরাতন আগরতলা ও জিরানিয়া। এবং ওই 5টি স্থানে কলেজ চালু করার জন্য আমাদের উপযুক্ত পরিকাঠামো ও জমিও ছিল এবং তার জন্য যে টেন্ডার ডাকা হয়েছে এবং টেন্ডার ডাকার পরে 5টি প্রাইভেট প্রতিষ্ঠান এই দরপত্রে অংশগ্রহণ করে। কিন্তু 5টার মধ্যে টেকনিক্যাল গ্রাউন্ডে 4 জনকে সিলেক্ট করা হয় এবং এপিপিবি মডেল কলেজ চালু করার জন্য অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট জারি করা হয়েছে। 4টি স্থান নির্ধারিত করা হয়, সেগুলো হল রানীগাঁও উচ্চ মাধ্যমিক স্কুল জিরানিয়া, কাকরাবন ডায়েট কলেজ পুরাতন ভবন, কাকরাবন রুয়া উচ্চ বিদ্যালয় পানিসাগর, তুলাকুনা উচ্চ বিদ্যালয় পুরাতন আগরতলা। জিরানিয়া, কাকরাবন ও পানিসাগরের জন্য আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটিকে নির্ধারিত করা হয় এবং ডাউনটাউন চ্যারিটি ট্রাস্টকে পুরাতন আগরতলা তুলকুনা উচ্চ বিদ্যালয়ের জন্য নির্ধারিত করা হয়। আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি হাওড়া পশ্চিমবঙ্গকে জিরানিয়া, কাকরাবন ও পানিসাগর এই 3টি স্থানে পিপিপি মডেল কলেজ চালু করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি জিরানিয়াতে পিপিপি মোডে সাধারণ ডিগ্রি কলেজের পরিবর্তে একটি ল কলেজ সেখানে ওনারা তৈরি করেন এবং দপ্তর যথারীতি উক্ত সংস্থাকে এনওসি প্রদান করে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর অনুক্রমে বর্তমানে সোসাইটি জিরানিয়া রানীগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পিপিপি মডেলে ল কলেজ চালু রয়েছে। কাকরাবন ডায়েট কলেজে পিপিপি মডেল মোডে কলেজ চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী না থাকার কারণে কলেজ চালু করতে পারা যায়নি। এই সোসাইটি পানিসাগরে পিপিপি মোডে কলেজ চালুর জন্য আগ্রহ দেখাননি এবং পানিসাগরে পরবর্তীকালে সরকারিভাবে আমরা কলেজ শুরু করি। আর ডাউনটাউন চ্যারিটি ট্রাস্ট সোসাইটি সেখানে কুনাতে পিপিপি মোডে কলেজ চালুর জন্য যে শর্তাবলী হয়েছিল সেটা আগ্রহ দেখাননি এবং ফলস্বরূপ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় আমরা তুলকুনাতে একটি ডিগ্রি কলেজ আমরা চালু করি। আমরা জানি যে ডিগ্রি কলেজে যদি সরকারিভাবে আমরা যদি চালাই সেখানে ফি কিন্তু অনেকটা কম। তো আমরা দুইভাবেই ট্রাই করছি, যদি পিপিপি মডেলও আসে তো আগামী দিনে পিপিপি মোডে রাজ্য কলেজ যদি চালু করার বিষয়ে রাজ্য সরকার সমস্ত দিক বিবেচনা করে। আমরা কিন্তু ট্রায়াল এন্ড মেথডে আমরা দেখছি এখানে
যদি দেখা যায় যে অনেকে আসছে, আবার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে ওরা সার্ভে করে যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। তো এইভাবে আমরা সামনের দিকে আমরা আশা করি আমরা দেখবো। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো উত্তর দুরকম। প্রথমত বলেছেন এরকম কোনো পরিকল্পনা নেই এবং নতুন খোলার কোন প্রশ্ন আসে না। কিন্তু আপনি আবার মাননীয় মুখ্যমন্ত্রী আবার অতীতের সেই সিদ্ধান্ত এটা রিটারেট করেছেন, এরকম চেষ্টা চলছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি বলবেন যে এই পিপিপি মডেলের কলেজ খোলার পরিকল্পনা এটা আছে কিনা, whether it is planned or not। কাজে এটা দুরকম উত্তর হয়ে গেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে কিন্তু দুরকম না একই, কারণ এখানে নতুনের কথা বলা হয়েছে। প্রশ্নটা কিন্তু নতুন। আমিও যখন পড়ছিলাম আমি বললাম এটা কি হলো, পরিপূরকে আবার দেখলাম আরেক রকম। তো কিন্তু যেহেতু প্রশ্নটাই নতুন করে, নতুন তো না, তো নতুন করে আমাদের এখন পরিকল্পনা বললাম তো। ঠিক আছে, মাননীয় সদস্য পরবর্তী প্রশ্নকর্তা শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। Mananiya Speaker sir, admitted my question number 63. মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়ের প্রশ্ন 1, খোয়াই জেলায় একটি মহিলা ডিগ্রি কলেজ খোলার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, খোয়াই জেলায় একটি মহিলা ডিগ্রি কলেজ খোলার জন্য রাজ্য সরকার আপাতত কোনো পরিকল্পনা নেই। প্রশ্ন 2, যদি থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে। Mananiya Speaker sir, supplementary. খোয়াই ডিস্ট্রিক্টটা 6টা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এবং একটা ডিস্ট্রিক্ট, 2টি সাব ডিভিশন এবং 6টি আপনার ব্লক নিয়ে গঠিত। 30টা মতন হায়ার সেকেন্ডারি স্কুল এখানে আছে, এর বেশিও হইতে পারে। ওইখানে যারা কলেজে যারা বর্তমানে পড়াশোনা করছেন তাদের ভিতরে ছাত্রী সংখ্যাটা প্রায় অর্ধেকের বেশি হয়। এই পরিপ্রেক্ষিতে এটা খুবই জরুরি যে খোয়াই শহরে যদি হেডকোয়ার্টারে যদি একটি উমেন কলেজ খোলা হয় তাহলে আমাদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হবে এবং সেটা প্রয়োজনীয়তার নিরীক্ষে আমি এই দাবিটা জানাচ্ছি। আমি আবার অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট বিষয়টা যেন বিবেচনা করা হয়। ধন্যবাদ। আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা যে বিষয়টা এনেছেন এটাকে সমর্থন করে বলছি যে আমাদের খোয়াইয়ে যে ডিগ্রি কলেজ তার ছাত্র সংখ্যা একটা বিরাট সংখ্যায় গিয়ে পৌঁছেছে এবং আমাদের জেলাতে মাত্র 2টি ডিগ্রি কলেজ, তেলিয়ামুড়া এবং খোয়াই। স্বাভাবিকভাবেই একটি নতুন করে যদি ছাত্রীদের জন্য কলেজ তৈরি করা যায়, আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে দেখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খোয়াই জেলাতে 2টো মহাবিদ্যালয় আছে। একটা হচ্ছে দশরথ দেব মেমোরিয়াল কলেজ খোয়াই, আর একটা হচ্ছে সাধারণ ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া। এখন দশরথ দেব মেমোরিয়াল কলেজ খোয়াই যেটা আছে 2024-25 ইংরেজি শিক্ষাবর্ষে মোট 1428 জন ছাত্রছাত্রী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। সেখানে ছাত্রী সংখ্যা 722 জন। আর সাধারণ ডিগ্রি কলেজ তেলিয়ামুড়াতে এই বছর মোট 671 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, সেখানে ছাত্রী সংখ্যা 339। প্রতি বছর এই যে কলেজ দুটোতে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরও আরো অনেক শূন্য আসন কিন্তু থেকে যায়। এই বছরে উক্ত কলেজ দুটিতে আরো অনেক শূন্য আসন রয়েছে। এখানে আমি উল্লেখ করতে চাই যে খোয়াই জেলায় 41টি উচ্চ মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। 2024 ইংরেজি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত যা খবর যে
উচ্চ মাধ্যমিক 41টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2148 জন ছাত্রছাত্রী পাশ করেছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 980 জন। কাজেই খোয়াই জেলার অন্তর্গত এলাকা থেকে যারা পাশ করলো তারা কিন্তু দুটো কলেজে কিন্তু ভর্তি হতে পারে। খালি মানে তো আসন সংখ্যা খালিই আছে। এবং এখানেও আগরতলাতেও কিন্তু মহিলা কলেজ এখানে আছে, অনেকে এখানে এসে থাকে, হোস্টেলও আছে। কাজে যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে আসন সংখ্যা আছে, তো সেই পরিপ্রেক্ষিতে এটা আমাদের দপ্তরও সেটাকে দেখছে, চাহিদা অনুসারে নিশ্চয়ই আগামী দিন আমরা চিন্তা করব। মাননীয় সদস্য শ্রী পলদাংশু মহোদয়। My admitted question 7A. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পালদাংশু মহোদয়ের কোশ্চেন নাম্বার 1, is there any plan from government to rename Longtorai Valley Degree College as Shamacharan Tripura Memorial College? Answer: the Higher Education Department has no such plan to rename Longtorai Valley Degree College as Shamacharan Tripura Memorial College till now. If any such proposal comes, the department would examine the proposal and take decision accordingly. Question number 2, if yes, when? Does not arise. Answer. Supplementary, sir. Today, I, on behalf of 14 lakh Tiprasa, would like to appeal the higher education through you that Longtorai Valley Degree College be renamed as Shamacharan Memorial Degree College, because we should honor all the renowned personalities from our state. We should not forget their contribution to state or ADC. They have their big contribution. So I, on behalf of whole Tiprasa, would like to appeal to higher education to rename the college as late Shamacharan Tripura belongs to Longtorai Valley itself. So this will be my appeal to the department. Supplementary, sir. So, Honorable Speaker, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন রিকোয়েস্ট থাকবে। কাঞ্চনপুর ডিগ্রি কলেজ সেটা কোনো না কোনো ব্যক্তি বা পার্সোনালিটির নামে যেন কলেজের নাম দেওয়া হোক, সেটাই আমি অনুরোধ রাখবো। আমি নামটা মেনশন করতে চাই। আমরা জানি যে আমাদের ফর্মার মিনিস্টার লেট আমাদের দ্রাউ কুমার রিয়াং, ওনার নামে কলেজটিকে নাম দেওয়া হলে খুব ভালো হবে, কারণ উনি একজন আমাদের ত্রিপ্রাসার মধ্যে, এবং রিয়াং অথবা আমরা বলে থাকি ব্রু জাতির মধ্যে প্রথম বিএ গ্রাজুয়েট কমপ্লিটেড ব্যক্তি, এবং উনি মিনিস্টার ছিলেন ইন দ্য ইয়ার অফ 1988 থেকে 1993। তো ওনার কন্ট্রিবিউশন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো অনেকের কাছে কম হতে পারে, কিন্তু আমাদের among the Tiprasa people ওনার যে কন্ট্রিবিউশন অনেক বলে আমরা মনে করি, এবং ওনার যে পার্সোনালিটি, ওনার যে কন্ট্রিবিউশন গুলি আমরা বলতে চাই না। তাই সো অনারেবল স্পিকার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রেখেছি। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি তো আগেই বলেছি, যদি এই ধরনের কোনো প্রপোজাল ডিপার্টমেন্টের কাছে আসে নিশ্চয়ই আমরা বিবেচনা করব। সাধারণত যে কোনো জায়গায় কোনো কলেজ হলে যদি কোনো এই ধরনের কোনো নামের যুক্ত করার জন্য কোনো প্রপোজাল না আসে, ওই জায়গায় অনুযায়ী নামটা নামকরণ করা হয়। কাজে এই ধরনের প্রপোজাল যদি আসে আমরা নিশ্চয়ই আমরা সেটা করব। মাননীয় সদস্য শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয়। My admitted start question number 95. মাননীয় অধ্যক্ষ মহোদয়,
মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা। প্রশ্ন নম্বর 1, করবুক মহকুমায় একটি সরকারি গ্রন্থাগার নির্মাণ করার পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, করবুক মহকুমায় সরকারি গ্রন্থাগার নির্মাণ করার পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ নির্মাণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই উঠে। ওকে, মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। আমার অ্যাডমিটেড কোশ্চেন 117। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী অশোক চন্দ্র মিত্র। প্রশ্ন নম্বর 1, রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র বিষয়ের অনুপাতে কতজন অধ্যাপক থাকার প্রয়োজন এবং বর্তমানে কতজন রয়েছেন? উত্তর, রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র বিষয়ে 60:1 অনুপাতে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। রাজ্যের বিভিন্ন কলেজে পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর পদে বর্তমানে 787 জন অধ্যাপক রয়েছেন। সাপ্লিমেন্টারি, আমরা বিভিন্ন কলেজের তথ্য পাচ্ছি, তাতে প্রচুর সংখ্যক অধ্যাপকের প্রয়োজন। আমাদের জিওনিয়া কলেজ, বিরাট কলেজ, সেখানে ছাত্র সংখ্যা অনেক বেশি, স্বাভাবিকভাবে সেখানে অধ্যাপক তত নেই। এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে ছাত্র এবং বিষয়ের অনুপাতে যে অধ্যাপক থাকার প্রয়োজন, এখানে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বললেন 60:1, কিন্তু আমি জানি না, এটা পত্রিকাতে দেখলাম 25:1। যাই হোক, সেই অনুপাতে তারা বিভিন্ন পত্রিকা লিখেছেন যে 1581 জন অধ্যাপক থাকার প্রয়োজন। বর্তমানে এখানে বলা হয়েছে 731 জন, 700 সামথিং অধ্যাপক রয়েছেন। যে হিসাব মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই হিসাবেও বেশ কিছু সংখ্যক অধ্যাপকের এখনো ঘাটতি রয়েছে। এই গত বেশ কিছুদিন যাবৎ পত্রপত্রিকা আমরা দেখছি যে অধ্যাপকের যে স্বল্পতা তা নিয়ে কিন্তু অনেক কথা লেখা হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না। রাজ্যে স্ল্যাট, নেট, পিএইচডি প্রচুর সংখ্যক আমাদের লোক রয়েছে। আগে অন্য রাজ্য থেকে আসতে হতো, এখন আর অন্য রাজ্য থেকে আসতে হয় না। আমাদের রাজ্যে প্রচুর স্ল্যাট, নেট এবং পিএইচডি ডিগ্রিধারী লোকেরা আছেন। আমার মনে হয় যে উচ্চশিক্ষা দপ্তর কেন যে অধ্যাপক নিয়োগে ইন্টারভিউ করার ক্ষেত্রে এত দেরি বা বিলম্ব হচ্ছে, সেটা আমি জানতে চাইছি এবং আমি অনুরোধ করছি অতি সত্বর বিভিন্ন যে মহাবিদ্যালয়ে অধ্যাপকের যে ঘাটতি আছে বিষয়ভিত্তিক, সেই ঘাটতি পূরণ করার জন্য ইন্টারভিউ নিয়ে তাকে নিয়োগ করা উচিত। সাপ্লিমেন্টারি স্যার, ছোট্ট একটা প্রশ্ন। বিদ্যাজ্যোতি কোর্স চালু হওয়ার ফলে দেখা গেছে বিদ্যাজ্যোতিতে এডুকেশন সাবজেক্টটা স্যার বাদ দেওয়া হয়েছে। এখন সেখানে সাইকোলজি এসেছে, কিন্তু সাইকোলজি যে সাবজেক্টটা, সেই সাইকোলজি সাবজেক্টটা কলেজগুলোতে চালু করার জন্য অনুরোধ করছি, বিলোনিয়া কলেজে সাইকোলজি সাবজেক্টটা যাতে চালু করা হয়। দীপঙ্করবাবু, বিষয়টা ছিল শর্টেজ অফ দ্য প্রফেসর। বলুন বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 727 জন টিচার, বলেছেন 60 60 জন ছাত্র হলে একজন প্রফেসর বা লেকচারার। এখন নিউ এডুকেশন পলিসি 2020 এই মোতাবেক ছাত্র এবং প্রফেসরের রেশিওটা কত, এবং সেই অনুপাতে, কারণ পার্টিকুলার কলেজ দিয়ে কিন্তু আপনি অ্যাভারেজ করে কোনো কলেজে প্রফেসর নেই, কোনো কলেজে আছে, সেটা করা যাবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট, ভালো শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেক স্কুলে, ইন্ডিভিজুয়াল স্কুলগুলিকে 16:1 হবে, 6:1 হবে না। নিউ এডুকেশন পলিসিতে 2020-তে এখন নতুন অনেক ফ্যাকাল্টি হয়েছে, এগুলি চালু আছে কিনা ত্রিপুরা রাজ্যে, থাকলে ওই অনুপাতে প্রফেসর নিয়োগ হবে কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়,
এখন পর্যন্ত যে 60:1 আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যটা আপনার কাছে বললাম। সেখানে বিভিন্ন যে কলেজ, সেই কলেজে আমাদের প্রায় 1230 জন অধ্যাপক থাকার প্রয়োজন। আমি অলরেডি বলেছি বিষয়টা। সেখানে আমাদের যে 31টা কলেজ আছে, সেই এটা হচ্ছে 60:1 যেটা ইউজিসি নর্ম, হলো ইউজিসি নর্ম। ইউজিসি নর্মের কথাই আমি আপনার সামনে রাখলাম। ইউজিসি আমি বলছি, কেন নিশ্চয়ই ইউজিসিও তো নিউ এডুকেশন পলিসিকে মেনেই চলতে হবে, ঠিক না? যে এখন অব্দি যেটা আছে 60:1 সেই মোতাবেকই, সেই অনুপাতে আমাদের এখানে 1230 জন অধ্যাপক থাকার প্রয়োজন। বর্তমানে রাজ্যে 31টি কলেজে মোট 72,009 জন ছাত্রছাত্রী ও 787 জন পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আছেন। নিয়ম অনুযায়ী ছাত্র বিষয় যেটা অনুপাত বললাম, সেটাকে দূর করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ডিগ্রি কলেজের 201 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আমরা টিপিএসসির মধ্যে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। তাছাড়া সাধারণ ডিগ্রি কলেজের জন্য আরো 200টি সহকারী অধ্যাপকের পদ নতুন করে অনুমোদিত হয়েছে এবং অর্থ দপ্তর থেকেও সেটার অনুমোদন পাওয়া গেছে। মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে তার প্রক্রিয়া শুরু হবে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে যাতে নিয়মিত ক্লাস সে যাতে ব্যাঘাত না হয়, তার জন্য অতিরিক্ত 710 জন গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে। আপনি প্রথমে একবার বলছিলেন না গেস্ট, এই বিষয়টা এখানে অনেকটা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে মোট শিক্ষক রয়েছে 1497 জন। শিক্ষকের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, প্রফেসর, গেস্ট লেকচার এন্ড পিজিটি। তাই এখানে বলা যেতে পারে ইউজিসি 2023-এর গাইডলাইন অনুযায়ী বর্তমানে যে কলেজগুলোতে যে বিভিন্ন শিক্ষক নিয়োজিত আছে তারা প্রপারলি পাঠদান করছেন। বর্তমানে রাজ্যের 6টি সাধারণ ডিগ্রি কলেজে 2022 ইংরেজি সাল থেকে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে এবং এই 6টি কলেজে ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি কোর্স করানোর জন্য কলেজের নিয়মিত অধ্যাপক ছাড়াও আরো 12 জন পার্ট টাইম, এখানে কিন্তু পার্ট টাইম টিচার নিয়োগ করা হয়েছে। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না স্যার। আমি বলেছি স্যার, বিদ্যাজ্যোতি যেহেতু চালু হয়েছে সেখানে এডুকেশন সাবজেক্টটা নেই। এখন কলেজে গেলে তাদেরকে সাইকোলজি পড়তে হচ্ছে, কাজে বিলোনিয়া কলেজে সাইকোলজি সাবজেক্ট নেই। 6000-এর উপর স্টুডেন্টস আছে, সেখানে একটা সাইকোলজি সাবজেক্ট চালু করা। ঠিক আছে, আমি ব্যাপারটা শুনলাম, দেখবো নিশ্চয়ই চেষ্টা করবো। মাননীয় সদস্য শ্রী ইসলাম উদ্দিন। আপনার ইয়েটা দেন মাইকটা। মাননীয় স্পিকার স্যার, আমার এডমিটেড কোয়েকশন নাম্বার 113। মাননীয় স্পিকার স্যার, মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন মহোদয়ের প্রশ্ন 1, রাজ্যে বর্তমানে বিএড কলেজের সংখ্যা কত? রাজ্যে বর্তমানে সরকারিভাবে 2টো আর বেসরকারিভাবে 2টো বিএড কলেজ আছে। প্রশ্ন নম্বর 2, উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিএড কলেজ স্থাপন করার দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর হচ্ছে, বর্তমানে রাজ্যের উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিএড কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। প্রশ্ন 3, যদি না থাকে তার কারণ? এখানে বিএড কলেজ যদি আমাদের খুলতে হয় তাহলে কিন্তু আমি উত্তর সেটা বলছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এনসিটি কর্তৃক বর্তমানে নতুনভাবে বিএড কোর্স চালুর জন্য আবেদন ওনারা গ্রহণ করছেন। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার স্যার, অবিভক্ত উত্তর জেলায় একটা বিএড কলেজ চলছে, সেখানে যারা বেকার তাদের সবাই কিন্তু সেখানে অ্যাডমিশনের সুযোগ নেই। তো উত্তর জেলা, বর্তমান উত্তর জেলা থেকে 2018 সালে ওই এলাকার থেকে দাবি উঠছে যে উত্তর জেলার চুড়াইবাড়িতে একটা বিএড কলেজ করা যায় কিনা। তো আমি যেটা লক্ষ্য করেছি, 2019 সালে শিক্ষা দপ্তরের রাজ্য স্তরের যারা আধিকারিক
উত্তর জেলার চুরাইবাড়ি সেলটেক্স এলাকায় ওই কিছু পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে, সেখানে বিএড কলেজ করার জন্য দপ্তরের তরফ থেকে 2-3 বার সার্ভে হয়েছে এবং সেটা শুরু হবে এরকম এলাকার মধ্যে ওই এটা প্রচার ছিল। তো আমার জানার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যেহেতু 2-3 বার সার্ভেও হয়েছে এবং শুরু হবে এরকম শোনা যাচ্ছিল, তো এখানে যদি একটা বিএড কলেজ করা যায় তো প্রচুর শিক্ষিত বেকার রয়েছেন এবং বিএড করার ক্ষেত্রে সুবিধা হবে। এটা করা যায় কিনা মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন। এই পবিত্র বিধানসভায় 2018 সালে যখন সরকার আসে তখন তদানীন্তন শিক্ষামন্ত্রী এখানে ঘোষণা করেছিলেন যে সরকার 4টা বিএড কলেজ নতুন করে করবে। তাইলে এখন 7 বছর পরে দেখছি 2টা বিএড কলেজ। আপনি জানেন স্যার, ক্যাট দিতে গেলে বিএড কম্পালসারি, ক্যাট দিতে গেলে আমাদের শিক্ষক স্বল্পতা। সুতরাং বিএড কলেজ বাড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তদানীন্তন মন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী রতনবাবু অত্যন্ত অভিজ্ঞ, ওই চিন্তাধারা করে নিয়েছিলেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কি জানাবেন যে যেই পরিকল্পনা নিয়েছিলেন সেটা এখনো বাস্তবায়িত কোথায় আছে? 4টা বিএড কলেজ আপনি করবেন বলেছিলেন গভর্নমেন্ট, আপনারা তো আপনাদের ভীষণ ডকুমেন্টও মানেন না, কিচ্ছু মানেন না। সুতরাং আমি যেটা বলছি, এই 4টা বিএড কলেজের এখন বর্তমান অবস্থা কি এই পবিত্র বিধানসভায় রেকর্ডে, অন রেকর্ড? মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরটা দিছে কি জানেননি, এখন অনলাইনে নিচ্ছে না, বহু বছর ধরে খবর নেবেন তারপর প্রশ্ন করে এখন বিএড কলেজ নিচ্ছে। উত্তর তো দিচ্ছে উনি আরে নিচ্ছে না, এখন না, 5 বছর ধরে নিচ্ছে না। আরে উনি দপ্তর উনি সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছেন বা পলিসি চালাচ্ছেন, নিচ্ছে না রে ভাই। এখন এখন এটা নিচ্ছে না বিএড নর্থ ইস্টে। আরে ঠিক আছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদিও বলেছে 2টো সরকারি আর 2টো বেসরকারি, তাছাড়াও কিন্তু এখানে যে ভবন ত্রিপুরা টিচার্স ট্রেনিং কলেজ আনন্দনগর, ভবন ত্রিপুরা কলেজ অফ টিচার্স এডুকেশন নরসিংহ, এটা আছে। এখানে প্রায় 200 জন ছাত্রছাত্রী কিন্তু বিএড করতে হতে পারে। তাছাড়া রাজ্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, হোলি ক্রস কলেজ, এনআইটি ও ইকফাই যে ইউনিভার্সিটি, সেখানেও প্রায় 300 জন ছাত্রছাত্রী বিএড করার সুযোগ কিন্তু রয়েছে। মানে বিএড করার কিন্তু সুযোগ রয়েছে। মাননীয় সদস্য, আমি আপনারা তো আরো বেশি খবর রাখেন, এখন ইন্টিগ্রেটেড কোর্স, আলাদা করে বিএড করতে পারবেন না, বিএড সিস্টেম। এটা ইসলামবাবুকে বলছি, ব্যাপারটা এই সিস্টেম হয়ে গেছে। আমরা দেখেন না গন্ডাছড়া খুলেছি, আমরা কি করতে পারছি? কল্যাণপুরে খুলেছি, করতে পারছি। এখন এগুলি অন্য আছে। এটা টাইম টু টাইম নিউ এডুকেশন পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিএসসি বিএড সব সিস্টেম এরকম হয়ে যাচ্ছে। এটাই উনি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার কোশ্চেন অ্যাডমিটেড কোশ্চেন নাম্বার 131। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক কিশোর বর্মন মহোদয় যে প্রশ্ন করেছেন, এক, নলচর ব্লক এবং মেলাগড়কে নিয়ে এআরডি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নলচর এডিভিএল আলাদা করে গঠন করার দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, 2024-25 অর্থ বছরে নলচর ব্লক এবং মেলাগড়কে নিয়ে এআরডি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নলচর এডিভিএল আলাদা করে গঠন করার পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ গঠন করা হবে বলে আশা করা যায়?
প্রথম উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্ন আসে না। না থাকলে তার কারণ কি? প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা এডিবিএল সোনামুড়া অফিসের আওতায় বর্তমানে নলছড় ব্লক এবং মেলাগড় এলাকার প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হচ্ছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি তো প্রথমে মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে ধন্যবাদ দেব। গত বছরই উনি আমাদের নলছড় এবং মোহনভোগ এই দুটো ভেটেরিনারি ডিসপেন্সারি উনি আমাদেরকে দিয়েছেন। কিন্তু সোনামুড়া এডিবিএল এর আওতায় এখন 8টা ভেটেরিনারি ডিসপেন্সারি আছে আমাদের গোটা মহকুমার মধ্যে। তার মধ্যে আমাদের 4টে ব্লক, একটা নগর পঞ্চায়েত, একটা পৌরসভা, একটা বিস্তীর্ণ এরিয়া। তো স্বাভাবিক কারণে আমার নলছড়, মোহনভোগ এবং মেলাঘর এই যে এরিয়াটা আছে সেখানে সবচেয়ে বেশি পশুপালন হয়, সেখানে সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন হয়, সেখানে হাঁস, মুরগি, শূকর থেকে শুরু করে সবচেয়ে বেশি প্রাণী পালন এখানে হয়। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো যে এই অঞ্চলটা জুড়ে এবং একটা এডিবিএল এর আন্ডারে 8টা ভেটেরিনারি ডিসপেন্সারি, এটা খুবই এখন পরিষেবার দিক থেকে খুবই কম পরিষেবা আমরা আমাদের যারা পশুপালকরা আছেন, মৎস্যপালকরা আছেন তারা বা অন্যান্য ইয়েরা আছেন তারা পাচ্ছেন। তো আমাদের এই সোনামুড়া, মেলাঘর, মোহনভোগ এবং নলছড় এই এরিয়াটাকে দৃষ্টি রেখে যদি এখানে একটা এডিবিএল গঠন করা হয় তাহলে আমাদের সমস্ত পশুপালকরা তাতে উপকৃত হবেন। মাননীয় স্পিকার স্যার, মাননীয় বিধায়ক ঠিকই বলেছেন। আমরা দেখেছি যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা সোনামুড়া অফিসের আওতায় বর্তমানে 4টি ব্লক, যথাক্রমে নলছড় ব্লক, মোহনভোগ ব্লক, কাটালিয়া ব্লক এবং বক্সনগর ব্লক, একটি পৌর পরিষদ মেলাগড় এবং একটি নগর পঞ্চায়েত সোনামুড়া এটার আন্ডারে কাজ করছে। কিন্তু মূলত কনসেপ্ট যেটা আমাদের এডিবিএল খোলার ক্ষেত্রে, এটা বিশেষত আমরা সাব ডিভিশন এলাকাতে করে থাকি। তো সোনামুড়া যেহেতু সাব ডিভিশনের হেডকোয়ার্টার, স্বাভাবিক কারণেই এডিবিএলটা আমরা সেখানে রেখেছি। আর আপাতত আমরা মেলাগড়ে এই কারণেই করতে পারবো না, কারণ সাব ডিভিশনাল কনসেপ্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এটা আমরা করতে পারি এটা যদি আগে করা যেতে পারতো, যেহেতু এখন হবে না, তবে এটা আমরা করতে পারি। আপনার যদি আরো স্পেসিফিক কোনো জায়গাতে আমাদের ডিসপেন্সারি বা সাব সেন্টারের প্রয়োজনীয়তা থাকে, আপনি আমাদেরকে প্রেয়ার দিতে পারেন, আমরা সাবসিকুয়েন্টলি সেটাকে কনসিডার করবো। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। Honorable Speaker said admitted question number 185. অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক সুদীপ বর্মন মহোদয় প্রশ্ন রেখেছেন, হাউ মাচ ল্যান্ড অফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু ডিএম এন্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ফর কনস্ট্রাকশন অফ এ hospital at Bonita Chowmani? Answer is, as per the request received from DM and Collector, West Tripura, Animal Resource Development Department has issued no objection certificate NOC to the District Magistrate and Collector, West Tripura District, Agartala for allotment of land measuring 28.71 acres under Radhakishore Nagar, Mauja for establishment of a hospital. The Honorable Minister জানাবেন কি এই যে জমিটা আপনি ডিএম কে দিয়েছেন, is it for lease out for a hospital or for allotment? মাননীয় স্পিকার স্যার, মাননীয় বিধায়ক যে প্রশ্ন করেছেন, লিজ দেওয়া কিংবা কোনো কস্ট নিয়ে দেওয়া, এটা কিন্তু ডিপার্টমেন্ট করতে পারে না, এটা রেভিনিউ ডিপার্টমেন্ট করে ফার্স্ট অফ অল। নাম্বার 2, ডিএম সাহেব থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন রিসিভ করেছি যে সুজা হসপিটাল নামে কোনো একটা হসপিটাল তারা এখানে কাজ করতে চায়, আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে তারা এক্সপানশন করতে চায়। এবং বেসড অন দ্যাট আমাদের ডিএম সাহেব এবং তারা এনকোয়ারি করেছে যে আমাদের ওয়েস্টে কোন জায়গাতে অ্যাভেলেবেল ল্যান্ড আছে, এবং তারা সেই অনুযায়ী একটা দেখেছে যে আমাদের আরকেনগর স্থিত যে কলেজ আছে সেই জায়গাতে আমাদের বেশ কিছু জমি আছে, এবং আমরা যেটা দেখেছি প্রায় 491.26 একর ল্যান্ড কিন্তু আমাদের সেই জায়গাতে আছে। তার মধ্যে কিছু কিছু জায়গা আমরা দিয়েছি, তারপরেও আমাদের কাছে প্রায় 186.61 একর ল্যান্ড কিন্তু আমাদের আনইউটিলাইজ কন্ডিশনে আছে, যেটাকে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেই অনুযায়ী আমাদের কাছে যখন সেটা এসছে প্রপোজাল, তো আমরা কনসিডার করেছি যেহেতু জমি পরিত্যক্ত অবস্থায় আছে
আবার এটা কাজে লাগছে না। তো রাজ্যে যদি স্বাস্থ্য পরিষেবা এক্সপানশন করে যে আমরা যদি দিতেই পারি, সেই অনুযায়ী আমরা 28.71 একর আমরা তাদেরকে এনওসি দিয়েছি, নন জেশন সার্টিফিকেট। সাপ্লিমেন্টারি মাননীয়, মনে হয় এই জায়গাটা মাননীয় মুখ্যমন্ত্রী একটু কথা বললে ভালো হবে। আমি ক্ষুদ্র নলেজে যা বুঝি, হাসপাতাল হবে, উই অলওয়েজ ওয়েলকাম। ডিপার্টমেন্টের ল্যান্ড যদি লিজ আউট করতে হয় ফর গ্রেটার কজ হসপিটাল, ডিপার্টমেন্ট ক্যান লিজ আউট। আর যদি ওই হাসপাতাল নামে অ্যালটমেন্ট করতে হয়, obviously we have got no other option but to hand over that plot of land to the district magistrate and collect. So from what has transpired in your discussion, that means the government is all set to allot that plot of land measuring 28.71 acre to the Srija Hospital, so-called Srija Hospital. Now my question is, how come the government could pinpoint a single hospital without floating any tender? Is it not quid pro quo? Is it not favorism? I want to know from the Honorable Chief Minister, how come you could choose Srija Hospital? আপনার সাপ্লিমেন্টারি প্লিজ। প্লিজ স্যার, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছি যে একটা হাসপাতাল হবে, ওয়েলকাম, গ্লোবাল টেন্ডার হবে, অনেক পার্টিসিপেট করবে। হাউ কাম ইউ কুড হ্যান্ড পয়েন্ট চুজ এন্ড পিক ওয়ান হসপিটাল, আর ওকে আমি ল্যান্ড ডিএমের কাছে দিয়েছি একটা অ্যালটমেন্ট, যদি লিজ আউট করতো তাহলে ডিপার্টমেন্ট ওরা লিজ দেওয়া টু দ্যাট হসপিটাল। এখন আমি জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, probably he is not aware of it, what has transpired? Is Srija Hospital going, is that plot of land going to be leased out or allotment? Number one. Number two is, কোন টেন্ডার ফ্লোট হয়েছিল বিফোর একদম Srija Hospital নাম করে বলছেন, whether any tender was invited for constructing a super specialty hospital like Srija, where other also could have participated. সবার দিকে নজর দিন, একদম লাস্ট মোমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এই জায়গায়, কারণ এটা তো ওনার জুরিসডিকশন, ওনার এখতিয়ারে নয় প্রশ্ন। কোশ্চেনটা তো এসছে এর থেকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি একটা হাসপাতালের কথা বলেছেন, Srija হসপিটালের কথা পার্টিকুলারলি উনি বলেছেন রিপ্লাই। এখন বাকি কথাটা তো উনি মন্ত্রী হিসেবে বলতে পারবেন না, আর সব মন্ত্রীর গার্ডেন হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি যে দুটো প্রশ্ন করলাম, whether that plot of land is going to be leased out or allotted, number one. Number two হচ্ছে whether any tender was floated, যেখানে পার্টিসিপেট করে Srija হসপিটাল পেয়েছে কিনা। উত্তর উনি দিয়ে দেবেন, তবে সবাই কিন্তু শেষ, আর 1 মিনিট কানে গেছে, উত্তর কিন্তু মাননীয় মন্ত্রী দেবেন। উত্তর দেওয়ার কোন স্কোপ নেই। আমি অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাটা আমার কাছে জানতে চেয়েছে, দেখুন আমরা চাইছি এখানে ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত। আপনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখানে ওরা কিন্তু ইন্টেন্ট জানিয়েছে যে আমরা একটা জায়গা চাই, আমরা এই ধরনের আমাদের এই আমাদের কাছে আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে। সেই ইন্টেন্ট যেহেতু জানিয়েছে, তারপর আমরা জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমরা চাইছি এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত। কারণ প্রায়ই দেখি কথায় কথায় মানুষ, বিশেষ করে যে সুপার স্পেশালিটির যে বিষয়, আপনারা জানেন এই Srija হাসপাতালেরই যারা, তারা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করেছে দুটো পেশেন্ট। কাজে তাদের সম্পর্কে কিন্তু এতেই আমরা প্রমাণ আমরা পেয়েছি যে তারা কোন স্ট্যাটাসে আছে। মণিপুরে আমরা খবর নিয়েছি, অন্যান্য জায়গায়। এই সংস্থার সম্পর্কে যখনই কথা হলো, আমরা তারপর এটা যখন জায়গা খুঁজতে লাগলো, তখন দেখা গেল একটা জায়গা আছে, সেটা দপ্তর মধ্যে। আমরা বহু জায়গার মধ্যে আছে যে এরকম ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কিন্তু আমরা প্রায়ই এনওসি দিই।
এনওসি তে সিস্টেম এটা, এনওসি দেওয়ার জন্য ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টে দিই। এনওসি দেওয়ার পরে তারপরে কিন্তু যখন ওনারা প্রপোজাল দেওয়ার পরে কিন্তু এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে সেটা হয়েছে। তারপরে লিজ দেওয়া হয়েছে। তো লিজ দেওয়াতে এই তো এটা সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার মধ্যে, ক্যাবিনেটের ডিসিশন হয়েছে। এই তো লিজ দেওয়ার বিষয়। হ্যাঁ, লিজ তো হচ্ছে আপনি সিলেক্ট করেছেন whether any tender was quoted or not, that are right. করেছে যদি ডেভেলপমেন্ট করে তাহলে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য there are many hospitals. কিডনি ট্রান্সপ্লান্ট হবে ত্রিপুরাতে, আপনারা টেন্ডার দিন, তুমি ব্যাপারটা কাহিনী জবাব মাননীয় সদস্যগণ, প্রশ্নগুলো শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিক হয়ে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নের উত্তর মতো সভা টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। স্মৃতিচারণ, মাননীয় সদস্যগণ, আচ্ছা একটা বেজে গেছে সময়টা, আমরা কিছুক্ষণ স্মৃতিচারণটা করে দিই। অবধেন্দ্র সাহেব আছেন। বিএসসি রিপোর্ট পর্যন্ত নেওয়াটা উচিত, কি বলেন? হ্যাঁ, আরে ওইসব আসুক না, তখন বক্তব্য রাখি। আরে বিএসসি রিপোর্ট পর্যন্ত আসুক। টাইম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় অপরেশন মহোদয়, টাইমটা রত্নবাদী প্রস্তাব শেষ পর্যন্ত করে নিয়ে মাননীয় সদস্যগণ, আজকের কর্মসূচিতে একটা স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে, এখন আমি সেটি পাঠ করছি। স্মৃতিচারণের কপি সবাইকে দিয়ে দেওয়া হয়। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা ও শোকের সাথে জানাচ্ছি যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং গত 26শে ডিসেম্বর 2024 তারিখে নয়াদিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতার দীর্ঘদিন ভুগছিলেন। ডক্টর মনমোহন সিং 1932 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের কাহো গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গুরমুখ সিং এবং মাতা অমৃত কৌর। দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। 1952 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1954 সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। 1957 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল ডিগ্রি অর্জন করেন। ডক্টর মনমোহন সিং 1966 সালে রাষ্ট্রপুঞ্জে কর্মজীবন শুরু করেন এবং 1969 সালে দেশে ফিরে দিল্লি স্কুল অব ইকোনমিক্সে অর্থনীতি অধ্যাপক হিসাবে যোগ দেন। এরপর 1972 সালে তিনি কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 1976 সালে তিনি অর্থ সচিব এবং 1980 থেকে 1982 পর্যন্ত যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 1982 থেকে 1985 সাল পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে দেশের আর্থিক ব্যবস্থাকে সুসংহত করেছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে ভারত অর্থনৈতিক উদারীকরণ এবং সংস্কারের যুগে প্রবেশ করে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। ডক্টর সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারত আর্থিক স্থিতিশীলতা, দারিদ্রতা হ্রাস, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে অসামান্য সাফল্য অর্জন করে। বিশেষ করে 2008 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় তার বিচক্ষণ নেতৃত্ব ভারতকে বড় ধরনের আর্থিক সংকট থেকে রক্ষা করেছিল। তিনি ছিলেন একজন বিনয়ী, সৎ এবং দূরদর্শী অর্থনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। তার প্রয়াণে দেশ এক বিরল প্রতিভাকে হারালো। প্রয়াণকালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী গুরশরণ কৌর, তাদের 3 কন্যা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীকে। ত্রিপুরা বিধানসভা প্রয়াত ডক্টর মনমোহন সিং এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তার শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এখন আমি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আত্মার শান্তি কামনা করে সভায় উপস্থিত সকলকে 2 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। নীরবতা শুরু।
ओम शांति, ओम शांति, ओम शांति। Laying of Governor's address on the table of the House by the Secretary Tripura Legislative Assembly, মাননীয় সদস্যগণ আজ বেলা 11টায় ত্রিপুরার মাননীয় রাজ্যপাল এই সভায় উদ্বোধনী ভাষণ দিয়েছেন। ওই ভাষণে একটি প্রতিনিধি সভার টেবিলে পেশ করার জন্য আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, মাননীয় রাজ্যপাল আজ বেলা 11টায় যে ভাষণ দিয়েছেন তার একটি প্রতিলিপি সভার টেবিলে পেশ করছি। মাননীয় রাজ্যপাল আজ এই সভায় যে ভাষণ দিয়েছেন এই ভাষণের প্রতিলিপি সভায় উপস্থিত মাননীয় সদস্যগণের মধ্যে বিলি করার জন্য বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি। Moving a portion of thanks to the address by the Honorable Governor. সভার পরবর্তী কার্যসূচি হল মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন। আমি এই সংক্রান্ত থেকে ধন্যবাদ সূচক প্রস্তাব পেয়েছি। ধন্যবাদ সূচক প্রস্তাব পেয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ এবং প্রস্তাবটি সমর্থন করেছে মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারা মহোদয়া। আমি এখন মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে আহ্বান করছি ওনার প্রস্তাবটি সহ-উত্থাপন করার জন্য। Honorable Speaker, sir, I give notice of my intention to move the following motion. মোশনটা হলো নিম্নলিখিত মর্মে ত্রিপুরা মাননীয় রাজ্যপালের নিকট সবার কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 10 জানুয়ারি 2025 তারিখ মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। এই ধন্যবাদ সূচক প্রস্তাবনে যদি কোনো মাননীয় সদস্যগণ সংশোধনী প্রস্তাব আনতে চান তাহলে আগামী 11 জানুয়ারি শনিবার 2025 তারিখ বিকেল 4 ঘটিকার মধ্যে বিধানসভা সচিবালয়ের ওনাদের সংশোধিত প্রস্তাব জমা নিতে পারবেন। বিজনেস অ্যাডভাইসরি কমিটি রিপোর্ট উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্যগণ সভার পরবর্তী আলোচনার বিষয় হল বিজনেস অ্যাডভাইসরি কমিটি রিপোর্ট পেশ ও বিবেচনা গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশনে 10 জানুয়ারি শুক্রবার 2025 তারিখ থেকে 15 জানুয়ারি বুধবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচনা বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসরি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, 10 জানুয়ারি শুক্রবার 2025 তারিখ থেকে 15 জানুয়ারি বুধবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনে বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজরি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে তার রিপোর্টটি সবাই পেশ করছে। এখন রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে মাননীয় উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন বলে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইসরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। বক্তব্য আছে বলুন স্যার। অত্যন্ত পাস তো হয়ে গেল। হ্যাঁ, না পাস হয়নি। উইদাউট ডিসকাশন পাস হতে পারে না। ডিসকাস ইউ আর অলসো সিনিয়র মেম্বার অফ দিস। আমি বলছি স্যার, আপনি যখন আমাদের সঙ্গে ছিলেন তখনও চিৎকার করতেন। আপনি শুনুন স্যার, আমার কাছে খুব খারাপ লাগে যার কারণ আমার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতনবাবু আছেন এখানে। উনি যখন বিরোধী দলের নেতা ছিলেন, দিস ডকুমেন্ট ফ্রম দ্য অ্যাসেম্বলি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে স্যার এই সরকারটা আসার পরে হঠাৎ যেন মানে আকাশ থেকে পড়ে গেল বিধানসভার অধিবেশনের দিন। ফার্স্ট অ্যাসেম্বলি শুরু হয়েছিল আপনার 1963 সালের 7 অক্টোবর। ফার্স্ট বিধানসভা ফার্স্ট অ্যাসেম্বলিতে মোট 103 দিন বিধানসভা হয়েছিল। সেকেন্ড অ্যাসেম্বলিতে আপনার হয়েছিল 13টা বলবেন স্যার, প্লিজ 13টা বলবেন স্যার। পিপুল আর ওয়েটিং ফর আস।
দেয়ার সেই আমাদের আলোচনা করতে হবে স্যার এখানে, কারণ বলবেন স্যার সবগুলি ডিপার্টমেন্ট হয় না। আপনি 3 দিন করে আপনি তো স্যার গ্রিনিজ বুকের নাম লেখাবেন 3 দিনে, আপনি 3 দিনে স্যার বাজেট পাস করিয়েছেন। এটা বিশ্বের কোথাও নেই, ভারতবর্ষে তো নেই। না স্যার আমি বলছি স্যার, স্যার লেট মি ফিনিশ। সেকেন্ড অ্যাসেম্বলি হয়েছে 139 দিন, থার্ড অ্যাসেম্বলি হয়েছে 198 দিন, ফোর্থ অ্যাসেম্বলি হয়েছে 99 দিন, ফিফথ অ্যাসেম্বলি হয়েছে 112 দিন। আর আমি সবটা বলছি না, আপনি আসার পর এখানে এই পর্যন্ত স্যার 18 দিন হয়েছে, আমি বলছি শুনুন না আপনি কি বলছি আপনাকে। এখানে তো আমরা তোমরা ব্যাপার না, আপনি কয়েকটা 18 লাখ থেকে বলেন না, 17, 16, 15, 14 বলুন না, বিধানসভা রেশিওটা বলুন। আমি আপনাকে বলছি স্যার, ইতিহাস না হলে তো বর্তমান হয় না। হ্যাঁ আপনি সেটা বলুন না। আপনি কি ওই দিনগুলি ভুলে গেছেন? এখানে 17, 16 চোখে জল ফেলতেন বলুন না স্যার। লাস্ট অ্যাসেম্বলি যেটা 12th অ্যাসেম্বলি, অনলি 43 ডেজ, একবারে ন্যূনতম। আর এইবার তো আপনি কি রেকর্ড করবেন আমি জানি না স্যার। এখন মাত্র 18 দিন হয়েছে, আর এখন প্রপোজ করছেন 3 দিন, তার মানে 21 দিন হবে। স্যার এটা কি কথা? এখানে ডিপার্টমেন্ট ছিল 60টা, মাননীয় মুখ্যমন্ত্রী উনি কমানো শুরু করেছেন। আমি যা খবর আছে ইন অ্যারাউন্ড 45 ডিপার্টমেন্ট করেছেন। আর কত করবে জনগণকে? আর কত? বেকার, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা কি বলা যাবে না? আপনি কি বলতে চান বলুন না। আমার বক্তব্য হল অল দ্য ডেজ শুড বি কমপ্লিটেড। এখন 6 দিন আছে, আজকে শুক্রবার, সোম, মঙ্গলবার আপনার আমাদের পৌষ সংক্রান্তি, বাদ দেন বুধ, বৃহস্পতি, শুক্র হয়ে যাচ্ছে, বুধ, বৃহস্পতি, সোম, বুধ, মঙ্গল আসতে হবে, বৃহস্পতি আসতে হবে, বুধ আসতে হবে। আমার বক্তব্য হল 3 দিন হবে না, 6 দিন হতে হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা দিয়েছি এটা আসলে আরো 6 মাস হয়নি, কিন্তু এরপরও কিন্তু মার্চ মাসেও ইচ্ছা করলে করা যেত। মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করলো যে না, বিধায়করা পার্টিসিপেট করুক। আমরা রিকোয়েস্ট করলাম গভর্নর হাউস কল করলো। এতে লাভ হয়েছে, জানুয়ারি মাসে একটা সেশন হয়ে গেল, যদিও 3 দিন, ঠিকই বলেছেন আপনি। এটা মার্চ মাসে বাজেট সেশন। আপনি যদি বিজনেস গভর্নর ভাষণ এবং বাজেট হতো তাহলে রিপিট হতো, এইটা বলেছে সুবিধা হয়েছে। আর এটা আমরা বিএসসি বসে ঠিক করেছি, সেখানে অপোজিশন লিডার আসতে পারেন, একটু বসুন না। আর নিয়ম হলো, শুনুন, আর আপনি যেটা বলছেন আপনার না ঠিক আপনি যেটা বলছেন এটারও নিয়ম আছে। উনি যে বলছেন কথা বলতে হবে, ডিসকাশন না। আমি যদি বলি উনি কি অ্যামেন্ডমেন্ট দিয়েছে, আলোচনা করতে পারেন। সাধারণত কনভেনশন দাঁড়িয়ে করে, কিন্তু অ্যামেন্ডমেন্টের সুবিধা দিয়েছে। যাই হোক, যে ঠিক আছে, তবে আমরা এক্সপেক্ট করছি বাজেটে ভালো আলোচনা হবে এবং ভালো। আমি যেমন বলছি অল ডিপার্টমেন্ট যাতে থাকে। মাননীয় স্পিকারও সেখানে বলেছিল, আমাদের বিএসসি মেম্বাররা যারা ছিল, আমাদের সুশান্ত বাবু ছিল, অনিমেষ বাবু ছিল, আমাদের ছিল সমরবাবু ছিল। আমরা বলেছি ওয়ার্কিং ডে পুরো যেন পায়। ঠিক আছে, এটা আলোচনা। এই গভর্নমেন্ট নিশ্চয় চায় যে যা আমাদের টাকা, আমাদের বাজেটের যে টাকা আছে এটা যাতে মিসইউজ না হয়। তাইলে এখানে যদি ডিসকাশন হয়, আমি আগেই বলেছি, এ গুড গভর্নেন্স অলওয়েজ ডিমান্ড ফর দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমরা যদি না করি, আপনারা কিভাবে সংশোধন করবেন? আপনি তো দেখেন রতনবাবু, শুধু শয়তানের ভুল হয় না, মানুষের ভুল হয়।
সংশোধন করতে হয়। সুতরাং আলোচনা না হলে স্যার ওয়ার্কিং ডেজ 5 দিন হতে হবে, ঠিক আছে, এবং সব ডিপার্টমেন্ট কমপ্লিট করতে হবে, ঠিক আছে, 100 দিন মিনিমাম করতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু ইতিহাস সৃষ্টি করবেন না, ঠিক আছে, প্লিজ। আপনাকে তো মাননীয় অধ্যক্ষ মহোদয় অনেকদিন একসঙ্গে কাজ করেছি, আপনাকে এখন এখানে বসে কলঙ্কিত করার চেষ্টা করা উচিত নয়। আপনাকে তো ক্রিটিসিজমের সুযোগ বারবারই দিচ্ছি, ক্রিটিসিজম করুন না। এবার 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 মাননীয় প্রতিনিধি বলবেন। ঠিক আছে, বলবো। মাননীয় স্পিকার স্যার, আমি জাস্ট আমার সাবমিশন হলো এই 13 অ্যাসেম্বলি গঠন হওয়ার পর এই 3 দিন যদি সেশন হয়, সব মিলিয়ে 21 দিন হবে এই 13 অ্যাসেম্বলি। তো আমাদের গভর্নমেন্টের ডিপার্টমেন্ট 50টার উপরে, দেখা যায় যদি 21টা দিন যদি হয়, আগামী 2 দিন সহ, মানডে মানে চিফ মিনিস্টার দপ্তর সব মিলিয়ে 5 দিন আলোচনা হবে। চিফ মিনিস্টার হোল্ডিং মোর দেন আই থিঙ্ক 15-20 ডিপার্টমেন্টস। তার মানে চিফ মিনিস্টারের ডিপার্টমেন্টেই সব আলোচনায় গত একটা বছরে হয়নি এবং আগামী 2 দিনও হবে না। সিমিলারলি দেয়ার আর আদার মিনিস্টার্স, আদার ডিপার্টমেন্টস, সেগুলোও টিউজডে অনলি 3 days আলোচনা হয়েছে, হবে। ওয়েডনেসডে অনলি 4 days, থার্সডে অনলি 3 days, আর ফ্রাইডে তো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন ডে, ওই দিন ঠিক সেরকমভাবে হয়। তো এতে সরকারের বহু ডিপার্টমেন্ট, এমনকি সরকার তাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক জনগণের কাছে যে ডিসেমিনেট করবেন, এটাও হচ্ছে না। আমি অন্য দিক থেকে বলছি না। তো সেই কারণে অল ইন্ডিয়াতে প্রিসাইডিং অফিসার্স যে কনফারেন্স হয় প্রতি বছর, চিফ হুইপদের যে মিট হয় আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অব দি স্পিকার অ্যান্ড চেয়ারম্যান অব দি রাজ্যসভা অ্যান্ড লোকসভা, তারাও বলেন যে পার্লামেন্ট মিনিমাম 100 দিন হওয়া উচিত, বড় রাজ্যগুলোর বিধানসভা কমসে কম 80 দিন, এবং ছোট রাজ্যগুলো 60 দিন বছরে। কিন্তু এভাবে যদি হয়, এখানে দেখুন আরেকটা, এই 13 অ্যাসেম্বলিতে এখন অব্দি 21টা বিল পাস হয়েছে বা পাস হবে। এই যে 2টো বিল আসছে আগামীতে, তাহলে কোন বিল মানে এতগুলো বিলও পাস হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টগুলো আলোচনা হচ্ছে না। এতে মেম্বার্সরা ডিফেক্ট হচ্ছে বলছি না, যে এজ এ হোল পিপল অব দি স্টেট, এই দেশে, এই রাজ্যের ভোটাররা, এই রাজ্যের জনগণ গভর্নমেন্টের কাজকর্ম সম্পর্কে তাদের কাছে যে ডিসেমিনেট করা, ভুল ত্রুটিগুলো আলোচনা করা, সার্বিকভাবে গভর্নেন্সকে আরো করার দিক থেকে এটা হচ্ছে। যাই হোক, এখানে মাননীয় পরিষদ দলের নেতা বলেছেন যে যদি এই সেশন যদি এক্সটেন্ড করার সুযোগ না হয়, বলছেন যে এই মার্চে যে বাজেট অধিবেশন হবে তখন সব সুযোগ পাওয়া যাবে। তো এরকম প্রতিশ্রুতি কিন্তু আগেও হয়েছিল, এর আগেও হয়েছিল, কিন্তু হওয়ার পরও কি হয়েছে, বাজেট সেশন হয়েছে মাত্র গত বাজেট মাত্র 3 দিন। ইট ওয়াজ নট ইমপ্লিমেন্টেড। আপনার কমিটমেন্ট রাখতে পারেন নাই। কাজে সেদিক থেকে আমার বক্তব্য থাকবে, ইফ পসিবল আরো 2 দিন বাড়ান, না বাড়াতে পারলে পরে যে বাজেট সেশন, যাই হোক বাজেট সেশন এখানে যাতে অ্যাম্পল স্কোপ থাকে এটা কনসিডার করুন। এই হল আমার বক্তব্য। মনে হচ্ছে চিফ মিনিস্টারকে বারবার গালাতে হচ্ছে, অ্যাসেম্বলির মধ্যে রিপ্লাই দিতে হচ্ছে, প্রবলি হি ফিলস আনকমফোর্টেবল এন্ড দ্যাটস ওয়াই দ্য টেনিউর অফ দ্য অ্যাসেম্বলি ইজ বিং কাটেড।
আমার সাজেশন থাকবে, এটা সবার সুবিধা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর, এতগুলো দপ্তরের বোঝা আপনি কেন বইছেন, অন্যদের দিয়ে দিন। আমার মনে হয় তখন অটোমেটিকলি দিস ইজ দ্য সলিউশন। অন্যান্য মন্ত্রীদের হাতে দপ্তর, ভালো ভালো দপ্তরগুলো দিন, তাহলে দেখবেন আলোচনা আপনারা সমৃদ্ধ এসব করবেন না। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি, এটা আপনার বিষয় নয়, এটা আপনার বিষয় নয়, এটা সরকার চিন্তা করবে, পার্টি ইন পাওয়ার চিন্তা করবে, সরকার চিন্তা করবে, এটা আপনার বিষয় নয়। সুদীপ বাবু, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কয়টা দপ্তর রাখবেন এটা? এটা অত্যন্ত অন্যায়। না না না, সুদীপ বাবু, সুদীপ বাবু ইজ নট ফেয়ার, সুদীপ বাবু ইজ নট ফেয়ার। না না না, নাম রাখেন। না না, মাননীয় সদস্য, ইউ আর ট্রাইং টু বি এ হিরো। মাননীয় সদস্য, আমরা মাননীয় সদস্য, আপনি রিকোয়েস্ট করতে পারেন, অনুরোধ করতে পারেন হাউস বাড়ানোর জন্য, কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ করে না। কিন্তু কি আপনি বলতে পারেন কিনা? আপনি সিনিয়র মেম্বার, আপনি কি বলতে পারেন না ডিপার্টমেন্ট কাকে দেবে না দেবে? এটা তো অপোজিশনের কোনো ম্যাটারই না। এটা উচিত না, এটা উচিত না। নতুন বলবেন কিছু? ওইটা তরফটা কর না, দরকার নাই। এখন ইয়ে দেন। এই আচ্ছা, শুনে আপনি অপোজিশন নিয়ে শুনেছেন, গোপাল বাবু শুনেছেন, সুদীপ বর্মন শুনেছেন, সবার শুনেছেন তো এদিক ছেড়ে। এখন আপনার রুলস অনুযায়ী যা প্রসিডিউর, যা সেটা তো করবোই, বাস সেটা করবো। গোপাল বাবু, আপনি যেটা বললেন 18, 19, 20, 24 পর্যন্ত যেটা বললেন, আর তথ্যটা কথা প্লিজ প্লিজ, তথ্যটা আমাকে শুনুন, আপনি বলবেন তথ্যটা যদি আপনি 17, 16, 15, 14, 13 ইউনিভার্সিটির তথ্যটা দিলে নতুন মেম্বার দিলে ভালো হইতো না। প্লিজ এবার আরে ঠিক আছে, যেটা হয়ে গেছে ঠিক আছে। আরে আপনি প্রসেসে যান। ওকে, এটা অলরেডি দিস ইজ ডিক্লেয়ার, দিস ইজ পাস। ওটা ওই 10, 13, 15 চলবে ফাইনাল। মাননীয় সদস্যরা ওই আছে যে কত 1 জানুয়ারি। আর এটাকে ভোটে দিয়ে দিন। এটাকে ভোটে যাবো, তাহলে দিতে হবে তো। একবার তো পাস হয়ে গেল। উত্থাপন করতে বলুন না। বিজনেস অ্যাডভাইসরি কমিটির প্রস্তাবে উত্থাপন করেছেন মাননীয় উপাধ্যক্ষ যে প্রস্তাবটি এখন উত্থাপন করেছিলেন, সেটাকে আমি ভোটে দিচ্ছি। বিজনেস অ্যাডভাইসরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সমন্বয়ের সহিত এই সভা একমত। যারা এই পক্ষের বিপক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। মাননীয় সদস্যগণের অবগত জানাচ্ছি যে গত 1 জানুয়ারি 2025 তারিখে বিজনেস অ্যাডভাইসারি কমিটি মিটিং এ সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুসারে অধিবেশনের পরবর্তী 2 দিন অর্থাৎ আগামী 13 জানুয়ারি 25 এবং 15 জানুয়ারি 25 তারিখ নতুন করে কোন রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড থাকবে, এখন যাবো না, ইয়ে করে দেই। এই হাউস বেলা 2:30 পর্যন্ত মুলতবি রইল, অর্থাৎ 2:30 পর্যন্ত এই সভা মুলতবি রইল। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি,
পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 1888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর, আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পিসি চন্দ্র জুয়েলার্সের নিবেদন বিশেষ আকর্ষণীয় অফার, ডায়মন্ড উৎসব। হীরের মূল্যের উপর পান 10% ডিসকাউন্ট। প্রতি গ্রাম 18 ক্যারেট সোনার গয়নার উপর 100 টাকা অফ। হীরের গয়নার মজুরির উপর পান 10% ডিসকাউন্ট এবং জিতে দিন 100টি ডায়মন্ড প্যান্ডেন্ট। এই অফার 3 জানুয়ারি থেকে 22 জানুয়ারি 2025 পর্যন্ত। এছাড়াও আমাদের হীরের গয়নার উপর পান 100% গ্যারান্টিড বাইব্যাক। শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ।
লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই দেশ, আহা লং তরাই দেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর, আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয় ক্যাম্পাস, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পিসি চন্দ্র জুয়েলার্সের নিবেদন বিশেষ আকর্ষণীয় অফার ডায়মন্ড উৎসব। হীরের মূল্যের ওপর পান 10% ডিসকাউন্ট। প্রতি গ্রাম 18 ক্যারেট সোনার গয়নার ওপর 100 টাকা অফ। হীরের গয়নার মজুরির ওপর পান 10% ডিসকাউন্ট এবং জিতে নিন 100টি ডায়মন্ড প্যান্ডেন্ট। এই অফার 3 জানুয়ারি থেকে 22 জানুয়ারি 2025 পর্যন্ত। এছাড়াও আমাদের হীরের গয়নার ওপর পান 100% গ্যারান্টিড বাইব্যাক। শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ।
লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই দেশ, আহা লং তরাই দেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811888888 180030900309 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।